ফিরবে না। গোলাম মুর্তজা কেন সে প্রতিদিন গলায় এত উঁচু করে কথা বলে, যদিও ওর কথা এখন কেউ শুনে না। জঙ্গি উত্থানের আগেও একটা ভিডিও করলে 80,000 মানুষ দেখতো, এখন 5,000 10,000 মানুষ দেখে। ও বুঝে ফেলছে যে ভবিষ্যতের বাংলাদেশে ওর কিন্তু ঠাঁই নাই। ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে, সপরিবারে ইউনুস চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ওখান থেকে গিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে সে আর ওই মানে গোলাম মুর্তজা তো এখানে, তা ওর কোনো প্রজন্মও কিন্তু নেক্সট প্রজন্ম আর বাংলাদেশে ফিরতে পারবে না, ওইটা পারবে না বুঝেই কিন্তু ও চলে গেছে ওখানে। কিন্তু যারা যায় নাই, সে সলিমুল্লাহ, ফরহাদ মজহার, এই যে একটা ব্যাপক অংশ আছে, তাদের কি হবে বাংলাদেশে, তাদের কি হবে, এটা আসলে ভাবতেও গা শিওরে ওঠে। এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না এই জন্য যে আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা একটা দৃষ্টিভঙ্গি দেখিয়েছে যে এই দেশে তারা বসবাস করবে, আওয়ামী লীগ বসবাস করবে না। বিপরীতে দেখেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, পরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তারা কিন্তু প্রত্যেকবার এটা দেখাতে চেয়েছিলেন যে এই দেশে তারাও থাকবে, আমরাও থাকবো। হ্যাঁ, তাদেরকে আমরা মাঝে মধ্যে রাজাকার ডাকবো, তাদেরকে আমরা মাঝে মধ্যে রাজনৈতিক স্লোগান হিসাবে তাদেরকে টিটকারি করব, তাদেরকে গালমন্দ করব, কিন্তু এর বাইরে তো কিছু করা হয় নাই। উপরন্তু দেখা গেছে যে এই রাজাকার শ্রেণীটাই কিন্তু অর্থনৈতিকভাবে, এমনকি শেখ হাসিনা সরকারের আমলেও সবচেয়ে বেশি ওরা কিন্তু থ্রাইভ করেছে, মানে অর্থনীতিতে ওরাই সবচেয়ে বেশি গ্রো করেছে, আমরা করিনি। কিন্তু এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরেও যারা অর্থনৈতিকভাবে গ্রো করেছে তাদেরও 90% কিন্তু আদর্শিকভাবে কিন্তু জামাত করে। আওয়ামী লীগ অর্থাৎ ফিজিক্যালি আওয়ামী লীগ করে, সাইকোলজিক্যালি ওরাও কিন্তু জামাতের অংশ। ফলে আমরা হিসাব করে বলে দিতে পারি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে 90% জামাতের, আর 10% বাকিরা আপনি ধরে নিতে পারেন। জামাত কথাটা আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হিসাবে ধরে নিচ্ছি। আমরা হয়তো ভাবি যে জামাত একটা ফিজিক্যাল জামাত, যেটা ওই যে শফিকের নেতৃত্বে আছে, না তা না। জামাত একটা চিন্তার জামাত। সেই জামাতটা আওয়ামী লীগও এমন পর্যায়ে আছে যে অর্থনৈতিক উন্নতিটা শুধু তারা পেয়েছে, এবং এটাই ছিল শেখ হাসিনার সরকারের পতনের একমাত্র কারণ। শেখ হাসিনার সরকারের পতনের যা টেলিভিশনে বলা হচ্ছে, জঙ্গিরা বলে, সাইবার সন্ত্রাসীরা বলে, ইউটিউবাররা বলে, এগুলো কোনোটাই আসলে কোনো বস্তুনিষ্ঠ কারণ না। সেই যে দুর্নীতির কথা, এইটা সেটা, ভারতের কাছে দেশ বিক্রি করে, ওটা কারণ, কিন্তু মূল কারণটা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধীরা ছিল তাদেরকে আওয়ামী লীগ কখনো কার্যকরভাবে মোকাবেলা করে নাই, এবং করার ইচ্ছা ছিল এটাও কিন্তু আওয়ামী লীগ দৃঢ়তার সাথে কখনো প্রমাণ করে নাই। এবং তারা কসমেটিক ব্যবস্থায় বিশ্বাস করতো। কসমেটিক ব্যবস্থাটা কি? ওই যে 6 জন না 5 জন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হলো, ওইটা হলো একেবারে ড্যাম একটা কসমেটিক ব্যবস্থা। 5টা মানুষকে, 5 জন না 6 জন এই মুহূর্তে বলতে পারছি না, ভিডিও চলাকালীন সময় হিসাব করে দেখা যেতে পারে, ফাঁসি তো দেওয়া হয়েছে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, আর একজন বোধহয় 5 জনকে বোধহয় ফাঁসি দেওয়া হয়েছে, আর 2-4 জনকে সাজা দেওয়া হয়েছে, গোলাম আজম, সাইদি, এইভাবে। পরে তো অনেকগুলো বাইর হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ খুঁজে খুঁজে সহজ কাজটা করেছে। 5টা মানুষকে সাজা দেয়া, আমি বলছি না যে সাজাটা তারা ডিজার্ভ করে না, আমি তো মনে করি যে এই সাজা ডিজার্ভ করে যারা 1971 সালের 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণ করেছিল, যার অর্থ হইলো যে এই দেশের কোনো ব্যাপারে ভালো হোক মন্দ হোক তাতে তারা নাক গলাবে না। এই দেশ আমরা কি জাহান্নাম বানাবো, কি আমরা বেহেশত বানাবো, ওতে তাদের কিচ্ছু এসে যায় না, আমরা এটাকে জাহান্নামই বানাবো। সেখানে জামাত বা স্বাধীনতা বিরোধী যারা 71 সালের পরাজিত শক্তি, তাদের এখানে নাক গলানোটার কি আছে? এই দেশে কোটা থাকবে কি থাকবে না, স্বাধীনতা বিরোধীরা এটা নিয়ে কেন কথা বলবে? ওদের তো কোনো রাইটই নাই কোনো রাজনৈতিক প্রশাসন করার, অথচ ওরাই কিন্তু প্রশাসন তো শুধু করেই নাই, প্রতারণা, এবং প্রতিটা স্তরে কিন্তু প্রতারণা, যে কোটা, মেধা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা জানি। আসলে সেই জায়গায় না, অন্য জায়গায় আজকে একটু কথা বলি। এইখানেই কিন্তু আওয়ামী লীগের ভুলটা ছিল যে 5 থেকে 8 জন যুদ্ধাপরাধীর বিচার করলে বোধহয় সমস্যাটার সমাধান হয়ে গেছে। ওটা হয়ে গেছে পুরোপুরি কুমিরের লেজ দিয়ে কান চুলকানোর মতো। কুমির জীবিত, কুমিরের লেজ দিয়ে কান চুলকাবেন, কুমির আপনার রক্ত মাংস খাবে না, কে ফেলেছে 2024-এর 5 আগস্ট, জুলাই সিডিআই এর মাধ্যমে। এখন যে জিনিসটা তৈরি হয়েছে সেটা একদিক থেকে আসার, আরেক দিক থেকে হলো যে একটা ভয়াবহ পরিস্থিতি। 1971 সালে বঙ্গবন্ধু চেয়েছেন স্বাধীনতা বিরোধীরা থাকুক বাংলাদেশে, শেখ হাসিনা তার দীর্ঘ জীবনে চেয়েছেন এরা থাকুক। এরা কিন্তু একটা সুযোগ পেলেও কখনো বঙ্গবন্ধু মেরে ফেললো, শেখ হাসিনাকেও মেরে ফেলার জন্য সবাই গিয়েছিল। এমনকি যেভাবেই ওয়াকারের মনস্তত্ত্ব বিশ্লেষণ করুন না কেন, শেখ হাসিনাকে যদি ফিজিক্যালি মেরে ফেলা যেত, এই ওয়াকারও সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষদের মধ্যে একটা থাকতো। কারণ ওয়াকার যা চায় সেইটা শেখ হাসিনা বেঁচে থাকলে সম্ভব না, এমনকি বাংলাদেশে, ভারতের যে মাটিতে বেঁচে থাকলেও সম্ভব না। আর 5 আগস্টের পর ওরা কিন্তু আবার প্রমাণ করেছে, 75 সালে তো একবার প্রমাণ করেছিলই যে বঙ্গবন্ধুকে মেরে ফেলে দিয়ে যে এদেরকে রাখা যাবে না বাংলাদেশে। 5 আগস্টের পর আওয়ামী লীগ, সংখ্যালঘু ইত্যাদিতে আক্রমণ করে
একইভাবে তারা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, ওরা থাকবে না। এখন কিন্তু গালি দেয়, আওয়ামী লীগ মানুষ করে না, মানে নানান ধরনের গালি কিন্তু এই স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে এখনো ফেসবুকে ইউটিউবে এসে দিয়ে যায়। কিন্তু এইবার দেখবেন যে বিষয়টা আগের মতো আর থাকবে না। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা আমরা যারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার, কেউ হয়তো, আমি হয়তো কণ্ঠে বা কলমে, অন্যরা ফিজিক্যালি রাস্তায় থাকবেন, তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যে চলে এসেছে। সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আওয়ামী লীগকে তো ওয়াকার বাহিনী বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। যে যতই বলুন যে তারেক রহমান দিচ্ছে না, জঙ্গিরা দিচ্ছে না, এটা কিছুই না। আওয়ামী লীগের যে বিশাল শক্তি, ওয়াকার বাহিনী যদি শুধু একটা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে, আওয়ামী লীগের 24 ঘন্টা লাগবে বাংলাদেশকে অধিকার করে শেখ হাসিনা, যেহেতু উনি এখনো সাংবিধানিকভাবে বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সেই ক্ষমতায় অধিষ্ঠিত করতে। ওয়াকার বাহিনী শুধু 24 ঘন্টা যদি সে নিরপেক্ষ রাখতে পারে তার বাহিনীকে, আমাদের যে এই শক্তিটা, এইটা আওয়ামী লীগ এখন অনুভব করছে না। আওয়ামী লীগের আবার কিছু ওই যেই অংশটা অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছিল শেখ হাসিনার হাত ধরে, এবং যারা আসলে মূলত মনস্তাত্ত্বিকভাবে ওই নিয়াজির হাতে যারা আত্মসমর্পণ করেছিল তাদেরই অংশ, সে অংশ হওয়ারও নানান কারণ আছে। এটা এত সহজ সরল রৈখিক কারণ নয়, এটার ভেতরে ঢোকা অত্যন্ত জরুরি এবং কষ্টকর। এই জরুরি এবং কষ্টকর কাজটা আওয়ামী লীগকে আসলে করতে হবে। করি বা না করি, যেই জিনিসটা কোনোভাবেই আর মিস হবে না সেটা হলো যে ব্যাপকভাবে আওয়ামী লীগের জামাত অংশ, অজামাত অংশ, সবার মধ্যে ওই জিনিসটা কিন্তু এখন সুস্পষ্টভাবে গেঁথে গেছে যে এবার কিন্তু আমরা আর ওই জিনিসটা সহ্য করব না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ হাসিনা যেটা করেছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি করা, সেই চেষ্টাটা তো ব্যর্থ হয়ে গেছে। এই যে ব্যর্থতাটা যে ধরিয়ে দিল তারা, অর্থাৎ আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে যেই নিষ্ঠুরতা, যেই বর্বরতা তারা প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিটা 2024 আগস্টের আগে এবং পরে, সেই জিনিসটা আসলে ফিরে আসবে 1971 সালের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলোর উপর। তবে এটাকে আমি কখনো প্রতিশোধ হিসাবে দেখি না। এটা আসলে প্রতিশোধ হবে না, এটা একটা ঐতিহাসিক দায়। এই দায়টা আমাদের আসলে শোধ করতে হবে। দায়টা কি? 1971 সালে যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তাদের বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো অধিকার নাই। এখন এই অধিকার আপনি দিবেন কি দিবেন না, সেটা এতদিন একটা বিবেচনার বিষয় ছিল। 24 জঙ্গি উত্থানের পর ওইটা আর বিবেচনার বিষয় নাই, অর্থাৎ ওদেরকে দেয়া হবে না। এখন সেটা আমরা কিভাবে কার্যকর করব? আমি মনে করি যে ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করা উচিত, আমরা এটা আইনের পথে কার্যকর করব। আমরা আসলে ফিজিক্যালি ওদের মতো কবর থেকে লাশ তুলে এনে জ্বালিয়ে দেয়া, দীপু দাসের মতো জীবন্ত মেরে লাশ পুড়িয়ে দেয়া, বা যেভাবে মব সৃষ্টি করে ইউনুস রাস্তায় মানুষ মেরেছে, আওয়ামী লীগের কর্মীদের মেরেছে, সেটা করা, বা হিন্দুদের যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেই পথে নয়। সেই পথে আপনি যদি সেটা একটা আমরা যদি করি না, আবার চক্রটা আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু এখানে মেধা এবং চিন্তা খরচ করে কাজটা করতে হবে, এবং সেটা যাতে হয় সেজন্য অন্তত আমি এবং আমার মতো তো অনেক মানুষ আছেন, তারা চেষ্টা করবে, অনেকে হয়তো করবে না। অন্য দুই একটা কথা এখন বলি, সেটা হলো যে এই যে 2024 5 আগস্ট, সেদিন কিন্তু আমাদের চরমভাবে অপমানিত করা হয়েছে। সে অপমানটা করা হয়েছে কিন্তু একটা ব্যক্তিকে অপমানিত করে, আর কাউকে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অপমানিত করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি বাংলাদেশ থেকে সরে যেতে হয়, এই বাংলাদেশে আর কারো কোনো অধিকার থাকে না এই ভূমিতে বাস করার। সহজ, আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে এটা চিন্তা করতে হবে। শেখ হাসিনাকে অপমান করা মানে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করা, জাতির পিতাকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, পুরো একটা রাষ্ট্রকে অপমান করা। এই রাষ্ট্রের তো মালিক মুক্তিযুদ্ধের চেতনাকে যারা, সেই 72-এর সংবিধানের 4 মূলনীতিকে যারা সমর্থন করে, তারা। যারা এটাকে সমর্থন করে না, তারা তো এই রাষ্ট্রের মালিক না। এখানে ওই জিনিসটাও আর আনার দরকার নাই যে এই 4 মূলনীতি খারাপ কি ভালো সেটা পরে, তাই না? ওইটাকে খারাপ ধরেই কিন্তু 24 জঙ্গি উত্থানটা করেছে। পরেই দেখা গেল যে সবাই লাভ দিয়ে পড়ছে যে এটাকে, এই সংবিধানটাকে বাতিল করে দিতে হবে, 72-এর সংবিধান। হ্যাঁ, ওরা যদি ব্যাপকভাবে বিজয় লাভ করতো, সত্যি সত্যি আমাদের 5 থেকে 10 কোটি মানুষকে মেরে ফেলতে পারতো। যদি আপনি যুদ্ধ কথা বলেন, এটা তো একটা যুদ্ধ আসলে। যুদ্ধে তো এগুলাকে ফেয়ার ধরা হয়। সেই ক্ষেত্রে অবশ্য ওরা বিজয় লাভ করতো, ওরা 72-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে পারতো, ওরা ওদের মতো যা ইচ্ছাটা সেটা বেহেশত কি জাহান্নাম কায়েম করতে পারতো। সেটা তো হয়নি, সেটা হওয়ার আসলে সুযোগও ছিল না। কারণটা কিন্তু সিম্পল। কারণটা হলো আসলে সভ্যতার ইতিহাসের শক্তি এবং মূল শক্তিটার উপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমাদের হাজার হাজার ত্রুটি বিচ্যুতি আছে, আর ওরা এমন একটা আবর্জনার উপর দাঁড়িয়ে আছে, এমন একটা চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, চোরাবালিটাই একাই যথেষ্ট ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তার উপরে ওদের কি গুণ আছে না আছে, সলিমুল্লাহ আছে কি, জাহেদ আছে, পিনাকি আছে কি, ফরাদ মজার আছে, ইলিয়াস আছে কি, তারেক রহমান আছে, কিচ্ছু এসে যায় না। আর আমাদের ভুলটা ওইখানে যে আমরা আমাদের শক্তিটা অনুধাবন করি না,
ওরা চোরাবালিটাকে সত্যি মনে করে। বিষয়গুলো শুনতে হয়তো অনেক জটিল মনে হচ্ছে, জটিল হোক বা সহজ হোক, আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করব এবং আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী শুধু করব না, তিনিও যাতে আমাদের এই বিষয়টার দিকে একটু মনোযোগ দেন, যেটা আসলে আমাদের মূল ইস্যু। সে মনোযোগ দেওয়ার সহজ কাজটা কি? উনি যেটা করছিলেন অর্থনৈতিক উন্নয়ন, পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নটার জায়গায় শক্ত হাতে কাজ শুরু করে দেয়া। সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য, আমরা যে একটা সমৃদ্ধ শিল্প বান্ধব, শিল্প বলতে আমি বলছি চারুকলা বান্ধব, সাহিত্য বান্ধব জাতি, সেখান থেকে তো আওয়ামী লীগ বড় একটা ফিল করেছে। আওয়ামী লীগ সাইকোলজিক্যাল জায়গাটা কিন্তু জামাতিকরণ আওয়ামী লীগ নিজেও করেছে, বরং জামাত উল্টোটা করেছে। জামাত তারা কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেছে যে তাদের চোরাবালিটার উপরে দাঁড়িয়েও কিভাবে তারা টিকে থাকা যায় সেটার অংশ হিসাবে, এবং সেটা এছাড়াও তারা সেখানে যে ভেনুটা আছে সেই ভেনুতেও যাতে কোনো মিটিং না করতে পারে, ভেনুর যাতে ক্যান্সেলেশন করা হয়, এটার জন্য ভেনু মালিককে দিয়েছে চিঠি। এবং যেসব সাংবাদিকরা, প্রায় আপনার 80 জনের মতো সাংবাদিক সেখানে উপস্থিত থাকবেন, তাদের সকলকে চিঠি দিয়েছে যাতে এই মিটিংয়ে না যায় এবং এই মিটিং যাতে হইতে না দেওয়া হয়, এইটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো লিখে টিকে ওদেরকেও চিঠি দিয়েছে। সেখান থেকে অনেক সাংবাদিক আমাকে সরাসরি ওনারা বলেছেন যে সেখানে যাওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন লাগে। এটা গতকাল আমাকে দিল্লি থেকেই অনেকে পাঠিয়েছেন যে আপনি চাইলে আপনি আইসা রেজিস্ট্রেশন করতে পারেন, কারণ ওরা জানে না যে আমি আসলে কোথায় আছি, রেজিস্ট্রেশন করে আপনি আসতে পারেন, এগুলা। সুতরাং চিঠি দিয়েছে সবাইকে। এছাড়াও সবচেয়ে বড় কথা যেটা, ভারতের কাছে দাবি জানিয়েছে যে এই মিটিং যদি হইতে দেওয়া হয় তাহলে তারেক জিয়া হয়তো ভারত সফরে যাবেন না। ব্রিক্সের যে সম্মেলনে তারেককে ডেকেছেন ভারত, ব্রিক্সের প্রোগ্রামে, সেই প্রোগ্রামে যাবেন না। এবং ভারতীয় সরকার যদি শেখ হাসিনাকে এই মিটিং করতে দেন তাহলে সম্পর্কের অবনতি ঘটবে এবং ওনারা যাবেন না। তার মানে ওনারা দাবি জানিয়েছেন এখন যে আপনারা যদি তারেক জিয়াকে আপনাদের দেশে মিটিংয়ে নিতে চান, অতিথি করতে চান, তাহলে শেখ হাসিনাকে মিটিং করতে বাধা দিবে। এই যখন অবস্থা, এটা আজকে সারাদিন, আজকে ভারতীয় টাইম রাতের 12টা পর্যন্ত, তার মানে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি ওই সময় পর্যন্ত এগুলো নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছে। যদিও এই আলোচনাটা পুরোপুরি এখনো মার্কেটে আসেনি, মার্কেটে আসবে হয়তো আরও সকালবেলা ভোরের দিকে, ধরেন 10টা 11টার দিকে আস্তে আস্তে আসবে, মানুষ জানতে থাকবে যে এরকম প্রচেষ্টা হয়েছে। এখন ওখানের যারা অতিথি বা যারা আছে তাদের সিদ্ধান্ত হলো যে সরকার যদি ভারতীয় সরকার গভর্নমেন্ট যদি পুলিশ দিয়ে ওখানে ভেন্যু বন্ধ করে বা কিছু করে সেটা অন্য কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভারত সরকার এটা না করবে ততক্ষণ পর্যন্ত এই মিটিং 5 তারিখে বিকেল 6টা থেকে 7:30 পর্যন্ত এই মিটিং চলবে এবং ইহা চলমান থাকবে। একমাত্র ভারত সরকার যদি বাধা দেয়, ভেঙে চুরে দেয়, মিটিং উঠায় দেয়, তাইলে হবে না। এটা হচ্ছে যে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, আয়োজক এবং দাওয়াতপ্রাপ্ত রেজিস্টার্ড করা সাংবাদিকদের ভাষ্য। ভারত সরকার এখনো অবশ্য কিছু জানেনি, কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বলবে বা ফেসবুকে কথা বলবে, এটা নিয়ে ভারত সরকারের কোনো মাথা ব্যথা নাই, যতক্ষণ পর্যন্ত না ভারতের কোনো ক্ষতি হয়, জঙ্গি হয় বা কেউ যদি জঙ্গি হয় এটা। এবং যেহেতু শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী, 5বারের প্রধানমন্ত্রী, এবং ভারতে উনি এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় আছেন, সুতরাং উনার একটা মিটিং ভার্চুয়ালি কোথাও উনি কথা বলবেন, সেইটা নিয়ে ভারত সরকার বাধা দিতে পারে না। এবং ভারতের সংবাদ মাধ্যম এবং সাংবাদিক এরা পুরোপুরি স্বাধীন, তারা কি করবেন, কোন মিটিং করবেন, কার ইন্টারভিউ করবেন, এটা ভারত সরকার কখনোই দেখে না বা বাধা দেয় না, কারণ হচ্ছে যে এটা ওদের দেশে। সাংবাদিকদের, ইন্টারন্যাশনাল সাংবাদিকদের একটা মিটিংয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন ভার্চুয়ালি, সেইটাকে বাধাগ্রস্ত করার জন্য দেখলেন না এইটা মিডিয়া ব্যাপক প্রচার করছে না, ভারত সরকার কিন্তু কারো মানা করতে পারে না, কারণ এটা স্বাধীনতা আছে। তো আমরা ভালো কথাই বলছি যে ভাই এটা তো ফরেন করসপন্ডেন্স একটা মিটিং, আর সেই মিটিংয়ে কে দাওয়াতি থাকবে, কে কথা বলবে, সেইটা নিয়ে তো আমরা মানা করতে পারবো না। যদি সেই ব্যক্তি কোনো ক্রিমিনাল না হয়, সেই ব্যক্তি যদি ভারতের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথা না বলে, বা সেই ব্যক্তি যদি ভারতে বসে অন্য কোনো দেশের ক্ষতি চায় বা করতে থাকে, তাহলে আমরা এখানে মানা করতে পারি না। তো ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
ব্যাপক তদবিরের পরেও ভারত সরকার মানে নাই। ওনারা বলে দিয়েছেন যে এটা সাংবাদিকদের দায়িত্ব, ওনারা কি করবেন এটাতে আমরা হাত দিতে পারবো না। দিলে আমরা ইন্টারন্যাশনালি আমরা যে গণতান্ত্রিক দেশ, মিডিয়া যে ওপেন, এইটার তো লঙ্ঘিত হবে। আর বাংলাদেশ এম্বাসি, দিল্লি এম্বাসি তো প্রচুর চেষ্টা করেই ফেলছে, এবং এমনকি যেই ভেন্যুতে হবে সেই ভেন্যুর যারা করতেছেন বা এই ভেন্যুর যারা মালিকানা, তাদেরকে পর্যন্ত চিঠি দিছে এম্বাসি যে এরকম কর্মকাণ্ড চলতেছে, এগুলা বন্ধ করার জন্য। তো সমস্ত চেষ্টাই তো করছেন। হয়ারাজ এই যেই চেষ্টা বাংলাদেশ এম্বাসি ভারতে বসে করছে, সেই চেষ্টা যদি বাংলাদেশে বসে ভারত এম্বাসি করতো, এতক্ষণে কিন্তু ভারত এম্বাসির উপর আক্রমণ হয়ে গেছিল। শুধুমাত্র সার্জিও গোর ইয়ের সাথে দেখা করছে, কার সাথে? ভারতের কূটনীতিক দীনেশ ত্রিবেদীর সাথে। এইটা নিয়েই এত গন্ডগোল। সুতরাং এবার চিন্তা করেন যে এরা কত সহনশীল, ভারত সরকার কত সহনশীল, যে ওইখানে বৈশা অন্য দেশের এম্বাসি তার দেশের একটা প্রোগ্রাম বন্ধ করার জন্য দাবি জানাইতেছে, মিছিল মিটিং করে ফেলাইতেছে। এরপরও তারা বলছে না, গণতান্ত্রিক দেশ আমাদের, এটা গণতন্ত্র সুউচ্চ থাকবে, সকলের কথা বলার অধিকার আছে, যদি কোনো ক্ষতি না করে কেউ। তো এর চেয়ে ভালো আর কি বলবে? তো এতে বোঝা উচিত। তো সবচেয়ে হাস্যকর বিষয় গেছে ওইটা, ওরা দাবি জানাচ্ছে যে শেখ হাসিনা বক্তব্য দিলে তারেক ভাইয়া যাবেন না, আমাদের পরাধীন মন্ত্রী, উনি ভারত সফরে যাবেন না। তো এগুলো বাচ্চা ছেলের খেলা, দেখতে থাকেন আরো কি হয়। সময় তো আছে এখনো, আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত দেখি আরো কি কি হইতে পারে। একে ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার, আসবো আপনার কাছে, আবারও ফিরে আসতেছি। রফিক ভাই, কথা ওইটাই যে এফসিসি সাউথ এশিয়া, যেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে, তাদের আয়োজনেই এটা হচ্ছে। এটাই মূলত প্রাইভেট প্রতিষ্ঠান। জয়সওয়াল এভাবে বলে বিষয়টাকে বাইপাস করে দিয়েছেন, দায়িত্ব নেননি। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব জোরালো ভাবেই দাবি জানানো হয়েছিল যেন শেখ হাসিনা বক্তব্যটা ওখানে দিতে না পারেন। অনেকটা এরকম যেটা আমরা দেখলাম যে ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, তার সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেছেন এবং সেখানে তাকে অনুরোধ করেছেন, জোরালো ভাবেই অনুরোধ করেছেন। এবং আমাদের মিডিয়া, আমাদের প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সেখান থেকে ব্যাপক প্রস্তুতি যাতে এটাকে রোখানো যায়। প্রশ্ন হলো, ভারত বিষয়টাকে গুরুত্ব দিল না, এমনটা মনে হয় না আপনার? রফিক ভাই সংক্ষেপে। রফিক ভাই আপনি মিউট আছেন। জি ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে আপনার যে শেষ বক্তব্যটা কি, উত্তরটা যেটা আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে ভারত সরকার এটাকে ইগনোর করে গেছে। আমি আমার একটু আগে ভিডিও করে শেষ করে আসলাম, আপনার এখানে সেম ঘটনা নিয়ে আলোচনা করছি, আমার বক্তব্য এখানে দিয়ে আসছি। সুতরাং ওই বক্তব্যটাই কিন্তু এখানে আপনার উপস্থাপন করতে হবে, কারণ ওটার অতিরিক্ত তো কিছু বলা যাবে না। তবে এটা সত্যি কথা, এটা আমি সবসময় একটা কথা বলি, শুনেন, আমার তো বয়স যেহেতু বুঝি, আমরা আপনারা তো বুঝেন অনেক কিছু, যে ভারতীয় যে কূটনৈতিকদের যে তাদের ভাষা, আপনি সবসময় বলে যে খেয়াল করেন যে তারা কি ধরনের ভাষা ইউজ করে। আর আমাদের বাংলাদেশি যে কূটনৈতিক বর্তমানে যারা আছে, বা ওই যে সাবেক কিছুদিন আগে ইউনূস সরকারের আমলে ছিল, তাদের কূটনৈতিক ভাষাটা আপনি চিন্তা করে দেখেন তো। তারা আপনার কোনো কিছু ডাইরেক্ট কিছু বলবে না, নাও করবে না, হাও করবে না। ওরা আর কাজ হলো ওদের কাজ ওর করে যাবে। ওই যে ফরিদ ভাই বলে না, বা ওই যে রাশেদ ভাই বলে, ওনারা তো হয়তো এইবার বেশি বেশি এক্সপিরিয়েন্স, যে চাণক্য নীতির কথা বলে। চাণক্য নীতির বই তো আমি পড়ি নাই, তবে আমি তাদের দেখি, আপনারা তাদের যে দৃষ্টিভঙ্গিটা আমি দেখি, যে তারা কিন্তু খুব স্লোলি কাজ করে, এবং তাদের উদ্দেশ্য যেটা থাকে সেই উদ্দেশ্য ঠিক রেখে তারা কাজ করে, এবং এখান থেকে এক নড়াচড়া করে না। আর বাংলাদেশের যে কূটনৈতিকরা আছে, এই সকালে একটা বলবে, আবার বিকাল বেলা আর একটা চিন্তা করে। কিরকম চিন্তা করে দেখেন, রাশেদ ভাই একটু আপনার সংশোধন করে দিই, এটা ভুল না হয়তো, স্লিপ অফ টাং হইতে পারে। আমাদের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র বিষয় উনি বলছে যে শেখ হাসিনার বক্তব্য যদি বাংলাদেশে কেউ প্রচার করে শাস্তির আওতায় আনা হবে। আর অ্যাটর্নি জেনারেল কি বলছে? অ্যাটর্নি জেনারেল বলছে
যে উনি যদি কোনো বিদ্বেষমূলক বক্তব্য না দেয় তাহলে প্রচারে কোনো বাধা নেই। এখন দেখেন এই প্রচারে বাধা নেই। রফিক ভাই একটু কারেকশন, উনি অ্যাটর্নি জেনারেল না, উনি চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি বলো। আমি চিফ প্রসিকিউটর যাও একটু কাছাকাছি, উনি আর উনি ওই পোস্টই একই কাছাকাছি। উনি কিন্তু এই কথাটা বললো। তার মানে দেখেন সরকারের ভিতরে দুই ধরনের নীতি কাজ করে, দুই ধরনের কথা বলে সরকারের ভিতরে। অথচ দেখেন আমাদের এই যে ভারতের যে আছে রাষ্ট্রদূত আছে, উনাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি রিকোয়েস্ট করছে বা যে কোনো বলছে যে আপনারা এই সুযোগটা দিবেন না যে উনি বক্তৃতা দেওয়ার জন্য। এরপরে উনি সংবাদটা পৌঁছায় দিছে, ভারতে পৌঁছায় দিছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায় দিছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ বলে নাই, উনি পররাষ্ট্র মুখপাত্র আছে উনি রণধীর জয়সওয়াল, উনি কি বক্তব্য দিল যে এই ব্যাপারে আমাদের কিছু করার নাই, কারণ এটা আমাদের ব্যাপার না, এটা বেসরকারি প্রতিষ্ঠানে উনি আলোচনা করবে, টেলিফোনে করুক বা ভার্চুয়াল করুক বা চেহারা দেখায় করুক, এটা হলো তাদের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না, এটা আমরা নিশ্চিত করতে পারবো না, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। মানে কি আপনি বুঝেনি, আপনি এটা কি মানে কতটুকু টেকনিক্যালি জিনিস কথাটা বলছে, এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য কেউ যে তারা যে বাংলাদেশ সরকার যদি কোনো কোথাও যদি কমপ্লেন করে যে আমরা তো তাদের না করছিলাম, তারা এই জিনিসটা মানে নাই, এই কমপ্লেন করতে পারতো, কিন্তু এই কমপ্লেনের সুযোগটাও দেয় নাই। বলছে যে আমরা হলো আপনার গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে গণতন্ত্রের জন্য উন্মুক্ত, সুতরাং এটা আমাদের ব্যাপার না, ওরা ওনাদের ব্যাপার। আসলে কি ওনাদের ব্যাপার না, আসলে উনি এটাই সত্যি কথা, ভারত এই কথাটাকে কোনো আপনার দেয়নি, পাত্তা দেয়নি। কারণ আপনি একটা বলি আপনাকে, আমরা এখানে এখন তো বলতে পারি না আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, ভারত, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকুক সেটা আমরা চাই, এটা ঠিক। কিন্তু আপনি ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক মনে করেন যে গত 2 বছর ধরে কিন্তু ভালো না, আমি খারাপ বলবো না, ভালো না, যেটা হওয়ার কথা ছিল যেটা ছিল সেটা নাই। তাতে ভারতের কি ক্ষতি হয়েছে? আগে শেখ হাসিনার সময় 9+ বা এরকম বিলিয়ন ডলারের বিজনেস এক্সপোর্ট করতো বাংলাদেশে ইন্ডিয়া, আর বাংলাদেশ করতো 1.9 বিলিয়ন বা 2 বিলিয়নের কাছাকাছি আছে। এখন এই হয়েছে কি, ওই ইউনিট সরকার আমল থেকে এই সরকার পর্যন্ত এসে দেখা গেল 13 বিলিয়ন প্লাস ডলার ভারতে এক্সপোর্ট করছে, মানে তাদের এক্সপোর্ট আরো 4 বিলিয়ন বা 5 বিলিয়ন ডলার বেড়ে গেছে, পার্সেন্টেজ বাড়ার কত পার্সেন্ট বাড়ছে, আর বাংলাদেশের এক্সপোর্ট অলরেডি কমে গেছে। তাহলে ক্ষতি দেখার হলো, ক্ষতি হলো বাংলাদেশের হয়েছে। টেকনিক্যালি জিনিসগুলো বুঝতে হবে, জিনিসগুলো আপনি যত চেষ্টাই করেন, আমি সবসময় বলি যে এই যে ভারত বিদেশি বক্তব্য দিয়া এই যে 2 দিন আগে, এই 15 দিন আগে যে বলে যে ভারতের সাথে কোনো জিনিস আনতে পারবে না, কোনো জিনিস আনার দরকার না, সব পাকিস্তানকে আনে। তা আমি কিন্তু আমার এই ভিডিওতে গতকালকে বলছি যে কাঁচা মরিচের ব্যাপার নিয়ে, যে কাঁচা মরিচ ইমার্জেন্সি কাঁচা মরিচ 400 টাকা কেজি হয়েছে, যদি না আনতো তাহলে আপনি আজকে হয়তো 500 টাকা কেজি হইতো মিনিমাম। এই 500 টাকা কেজি যদি কাঁচামরিচ খেলে সরকারের মানুষের সব আগুন লাগে যেত, জ্বলতো, কারণ কাঁচামরিচের ইয়াতে জ্বলতো। এখন কিন্তু আজকে অলরেডি গতকালকে শুনছি, একবার শুনছি কোনো পেপারে আসছে যে 30 টন, বিকালে দেখলাম আমার বললো 90 টন, যে কোনো টনে আসুক দিক, কোনো পেপারে আসছে 4000 টনের 3000 টনের দিছে অনুমতি দিছে, আবার কোনো পেপারে আসছে 5000 টনের 5000 টন কাঁচামরিচ, খেয়াল করিন 5000 টন কাঁচামরিচ আসতেছে, তার মানে বিশাল একটা অ্যামাউন্ট। ওইটা যদি না হয়তো আপনার 700 টাকা হইতো কেজি, কারণ এই মুহূর্তে আমাদের দেশের কাঁচামরিচের ক্রাইসিস, কেন বৃষ্টিতে কাঁচামরিচের নষ্ট, নতুন করে ইচ্ছা করলে যে কালকে কাঁচামরিচ উৎপাদন করবে এটা সম্ভব না। ভারত থেকে কাঁচামরিচ না আনলে আপনি আগামী 2-1 সপ্তাহের মধ্যে আপনি 700 টাকা কেজি হলো কাঁচামরিচ, তার মানে কি বিপদে পড়লে গিয়ে আপনি ভারতের কাছে যাইতে হয়। আমি এই জন্য সবসময় বলি যে বিপদের সাথী হলো ভারত, বিপদের সাথী পাকিস্তান না, বিপদের সাথী হলো ভারত, বিপদের সাথী হলো বন্ধু। ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের 71-এ যেমন আমাদেরকে বন্ধু হিসেবে কাজ করছে, এই বিপদের দিনে, প্রতিটা বিপদের দিনে ভারত আমাদের সাথে থাকে। আর একটা উদাহরণ হলো সরকার, এই সরকার আসার পরে পাইপলাইন দিয়ে তেল আনেন নাই, ডিজেল আনেন নাই, 1 মাসে আনছেন 25,000 মেট্রিক টন, পরের মাসে আনছেন 40,000 মেট্রিক টন, এখন আসে কিনা আমরা খবর নাই, যেহেতু আমরা জানি না, খোঁজ খবর নেই না, অথবা এখনো আসতেছে। বিপদে পড়লে ভারতের কাছে আমাদের যেতে হয়, এটা স্বাভাবিক, বড় কান্ট্রি, এটা কিন্তু খারাপ কিছু না, এটা আমরা কিনে আনি, কিন্তু ভাই সম্পর্ক কিনে যেতে আনি, তাহলে আমরা সম্পর্ক খারাপ করতে যাবো কেন? তারা কি আমাদের কোনো সম্পত্তি নিয়ে গেছে? যেখানে আপনার ছিটমহলকে আমাদের
ইয়ে করতে গিয়ে কম মানে লিকুইডেশন করতে গিয়ে আমাদের ছিটমহল তাদের লিকুইডেশন করতে গিয়ে তারা 10,000 একর জমি ছেড়ে দিছে আমাদেরকে। আর আপনাদের এনে বসে আপনারা বক্তৃতা কি দেন 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না, আর বাকি 1 ইঞ্চি জমি নিচে 10,000 একর সম্পত্তি দিয়ে দিছে উল্টা ভাবে। ভারত তো উল্টা ভাবে 10,000 একর সম্পত্তি দিয়েছে শেখ হাসিনার আমলে। তাহলে আপনার 1 ইঞ্চি জমি যে ছাড়বেন না এই কথা বলার মানে কি? এগুলি হলো একটা সময় আমরা অ্যাক্টিভ ছিলাম না অনলাইনে। আওয়ামী লীগের যারা আছে এরা সুবিধা করছে, মজা খাইছে, ওই সব নিয়ে এরা চিন্তাই করছে না। কিন্তু কাউন্টার দেওয়ার মতন লোক ছিল না। এখন কিন্তু কাউন্টার দেওয়ার লোক হয়ে গেছে গা। ভারতের সাথে যে কোনো চুক্তি করছে না, কোনো খারাপ চুক্তি করে নাই, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। গত 2 বছরে একটা চুক্তিও বাইর করতে পারে না, বাতিলও করতে পারে না। উপরন্তু এই কয়েকদিন আগে আপনার ওই যে আপনার রেলের কোচ আসতেছে, কেন পাকিস্তান থেকে আনেন না, কেন কাঁচামরিচ কেন পাকিস্তান থেকে আনেন না বলেন? সুতরাং আপনি ভারতের যে এই যে জয়সওয়াল যে বক্তব্য দিছে এগুলো কূটনৈতিক ভাষাটা শিখতে হবে। আমি সবসময় বলি না, আমাদেরকে শিখতে হবে কূটনৈতিক জ্ঞান, ভারতের কাছ থেকে শিখে আসতে হবে। আমাদের দেশের ছেলেরা যায় না ইন্ডিয়াতে লেখাপড়া করার জন্য, আইটির জন্য যায় বাঙ্গালোরে, আইটি লেখাপড়া করার জন্য যায় না বাঙ্গালোরে? আপনি তো জানেন অনেক ছেলে মেয়ে আছে আমাদের দেশে, অনেক বড় সাংবাদিকের ছেলে মেয়ে ওই ইন্ডিয়াতে লেখাপড়া করে। আমি জানি যারা ভারত বিরুদ্ধে বক্তৃতা ওদের কম বেশি দেয়, তার ছেলে আবার ইন্ডিয়াতে লেখাপড়া এরকম কয়েকজন আছে আমার জানা মতে। আইটির জন্য যদি ইন্ডিয়াতে যান শিখার জন্য, তাহলে একটু আপনার রাজনীতি শিখার জন্য যান, নাহলে ও দ্বারা কি বলে ওটা শিখেন। শিখতে সমস্যা কোথায়? শিখতে নাকি চায়না যাইতে হয়, আপনি মুসলমান হয়ে চায়না যাইতে পারবেন? ওই আমরা হুজুররাই বলে শিখার জন্য নাকি চীন পর্যন্ত যাওয়া যাবে। চীন পর্যন্ত বলে চীনে যেন আপনার ওই যে উইঘুর মুসলমানদের অত্যাচার করে ওটার কথা এরা বলে না, কিন্তু এরা বলে না উইঘুরের মুসলমানের প্রতি কোনো মায়া না, ওর কারণ উইঘুরের মুসলমান না, বুঝলেন নাই? ভারতের মুসলমান, ভারতের 30 কোটি মুসলমান। ওই যে ইয়া তো বলছে আপনার ভারতীয় যে যারা রাজনীতিবিদ তারা তো বলতে আছে যে কেউ বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ যারা আছে এরা ভারতে ঢুকলে এরা অবৈধ অনুপ্রবেশকারী না, মানে মুসলমান ছাড়া যারা আছে অবৈধ অনুপ্রবেশকারী না, তাদেরকে উদ্বাস্তু হিসেবে নিবে, প্রয়োজনে তাদেরকে নাগরিকত্ব দিবে। তাহলে এ করুক, আমাদের তো সরকার ওই ডিক্লেয়ার করুক যে যত মুসলমান আছে সব ইন্ডিয়ান মুসলমান বাংলাদেশে এসে পড়ো, এটা বলো। তাহলে তো বললাম যে ব্যাটাগিরির কথা বলছে। ভারত তো বলতে আছে হিন্দু ভাই তোমরা আইসো করো, এটা সাহস আছে, কিন্তু যাবে হিন্দুরা তো যাবে না। যারা যায় সেটা হলো তার ব্যক্তিগত, যারা গেছে তারা গেছে। আমি অনেক হিন্দুদের সাথে কথা বলছি, অনেক হিন্দু বন্ধু বান্ধব। রফিক ভাই আবার আসবো, এই যে কথাটা বলছেন এ নিয়ে আবার আপনার সাথে আলাপ করবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি, আমি শেখ হাসিনার প্রসঙ্গটা শেষ করি। রাশেদ হায়দার ভাই অনেক কথা রফিক ভাই একটু বাড়িয়ে বলে ফেলেছেন। যা যা বলেছেন তা তো বলেছেনই, তার ভিতরে আরো অনেক কথা চলে আসছে অলরেডি। ভালোই লাগছিল, সে কারণে আমি থামাচ্ছিলাম না। রাশেদ হায়দার ভাই, প্রশ্ন হলো এই যে 5 তারিখ, যেই 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন, কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা যেভাবে সেটাকে বলেন সেটাই মূলত স্থানান্তরিত হয়েছেন, বাংলাদেশ থেকে তিনি ভারতে গিয়েছিলেন। এখন ঠিক সেই তারিখেই কেন আবার তিনি এই ধরনের একটা সাংবাদিক সম্মেলন বা আমরা প্রেস কনফারেন্স এরকমই তো এফসিসি সাউথ এশিয়া, ওখানে এই তারিখটাকেই তিনি কেন বেছে নিলেন প্রথমত এই বিষয়টা। আর শুধু এটা বলতে চাচ্ছি যে কি খেলা খেলছে মোদি, জয়শঙ্কর, দোভালরা, আর না হয় তিনি এই ডেটে এই দিনেই এইখানে এই বক্তব্য। এর মধ্যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে বেশ জোরালো ভাবে রিকোয়েস্ট করা হয়েছিল যেন তিনি এই দিনে এই বক্তব্যটা ওখানে না দেন, অনেকটা এরকম। খেলাটা আসলে এই 3 জন কি খেলছেন, নাকি বিষয়টা একেবারে আওয়ামী লীগই করছে? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে, আমরা লাইভটা আজকে দীর্ঘায়িত করব না। আপনি মিউট আছেন। মাসুদ ভাই, আসলে আপনি যেমন বলছেন যে মোদি বা ভারত বা এই খেলাটা খেলছে কিনা,
আসলে এখানে একটা ভুল কি জানেন, অনেকেই মনে করে যে শেখ হাসিনা সহজ সরল। শেখ হাসিনা আনপ্রেডিক্টেবল একটা জিনিস, এটা মনে রাখেন, আনপ্রেডিক্টেবল। ওনাকে প্রেডিক্ট করার শক্তি এখন আসলে আমাদের মতন কারো নাই। এবং একটা জিনিস ওনার কাছে আছে যে উনি যেটা বলে সেটা করে দেখায় দেয়, যেটা বলে মুখ দিয়ে সেটাই করে দেখায় দেয়। এখন আপনার মতো আমারও সন্দেহ হয়েছে যে 5 তারিখ, এই 5 তারিখেই উনাকে ভারতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে, এবং ওই 5 তারিখে এরকম ধরনের একটা মিটিং। তো এই মিটিং কিন্তু শেখ হাসিনা ডাকে নাই, আপনি নিজেও বলতেছেন এটা ডাকছে ইন্টারন্যাশনাল প্রেস কাউন্সিল, ওরা ডাকছে, এই তারিখে ডাকছে। এখন এমনও তো হইতে পারে যে শেখ হাসিনা হয়তো আপনাদেরকে এইটা দিতে পারে যে উনি কিভাবে বঙ্গভবন থেকে নিজে হেলিকপ্টার চালাইয়া এয়ারপোর্ট গেলেন, সেখান থেকে কিভাবে C-100 বিমান চালাইয়া উনি ভারতে চলে গেলেন, কোত্থেকে বিমান চালানি শিখছেন। যেহেতু আপনারা বলেন বা পাবলিক বলে, কিছু বঙ্গু বলে যে উনি পালাইয়া গেছেন, তো পালাইয়া যাইতে তো এগুলো শিখছেন উনি, কোথায় কোথায় চালাতে, এই ব্যাপারে হয়তো খোলাসা করবেন। অথবা আরো কোনো গোপন কিছু হয়তো আগামীকালই ফ্লাশ করে দিবে, যেইটার ভয় আমাদের তারেক ভাইয়ার আছে, আছে না, এরকম হইতে পারে। আর ওই দুঃখ প্রকাশ করতেছি, রফিক ভাই একটা কথা বলছেন যেটা আসলে আমারও ভুল ছিল, যে আমি বললাম যে ওই আমি আসলে ইংলিশ শব্দগুলো উচ্চারণ ভালো হয় না, যার কারণে আমি ইংলিশ শব্দ উচ্চারণ করতে ভুলা যাই। ওই যে চিফ প্রস্টিটিউটার, না সরি, চিফ প্রসিকিউটর সাহেব, তো ওইটা ওনার কথা ছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে দেশের বিরোধী না হইলে। এখন যে আসে আবার 5 তারিখের কথা, এইটা আসলেই এটা ওনার প্ল্যান। কারণ ওই যে বললাম আনপ্রেডিক্টেবল একটা জিনিস শেখ হাসিনা, ওনারই প্ল্যান যে কবে কখন কোন দিন বলবে। আপনারা যে চিন্তা করেন, উনি বলছে তোমরা, আমি তোমাদের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় টুক করে ঢুকে পড়ো, মনে আছে কথাটা? ঠিক 5ই আগস্টের পর, 2024 5ই আগস্টের পর। এরপরে বারবার বলতো যে চিন্তা করি না, আমি আসবো আমি আসবো। হঠাৎ করে উনি বললেন ইন্টারভিউতে আমি সহসা আসছি, এর পরের ইন্টারভিউ আমি ডিসেম্বরের ভেতরে ফিরছি, স্পেসিফিক ডেট দেয় নাই। হঠাৎ করে এখন 5 তারিখে, যেই দিনটা আপনার যেমন এই 75-এর 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বা আমাদের বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন ওনাকে সহ সারা পরিবার মারছে, ওই রকম একটা মাসে ওই রকম একটা দিনে আমরা চিন্তা করি ওইটার কথা। ঠিক সেই সময় বলতেছেন যে 5ই আগস্ট উনি আবার এইখানে এসে কথা বলবেন এবং সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন। চেহারা না দেখাইতে পারেন, কিন্তু ওনার এটা ভয়েস রেকর্ড হবে না গতবারের মতো। এবার সাংবাদিকরা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন সরাসরি। সাংবাদিকরা কি প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন, কি হইতে পারে, এটা কিন্তু বিশাল জিনিস। এবং আরেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন, এ প্রথম জয়, সজীব ওয়াজেদ জয় এর আগেও বেশ কয়েকবার আসছেন, গতবারের এই মিটিং এ উনি ছিলেন, এই প্রথম সাকিবুল হাসান জয়েন করতেছেন। আন্তর্জাতিক ভাবে কিন্তু সাকিবুল হাসান সবাই চিনে, এবং ব্রিটেন থেকে একজন মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট জয়েন করতেছেন এই মিটিং এ। বিষয়গুলো একটু মিলান, এগুলা যে মোদিজি বা অমুক তমুক ওনারা করছেন, না না না, এটা ভারতের কোনো হাতি নাই, ভারতের কোনো হাতি নেই। ভারতের হাতটা কোথায় আছে দেখেন। এখানে ব্যাপারটা যদি জানেন, আপনি খেলেন, খেলা যদি আপনি জিততে পারেন, জো জিতা উ মেরা, আপনার যেই জিতবেন সেই আমার। ভারত চায় তার দেশ শান্তিতে থাকবে, এটা সব দেশেরই চাহিদা যে আমার দেশটা শান্তিতে থাকুক। ভারত সেটা চায় যে আমার দেশ শান্তিতে থাকবে, এইটাই। সুতরাং আপনার কেউ যদি মিলান যে এটা ভারত সরকার করতেছে বা করাইতেছে, এজেন্সি করাইতেছে, না, এটা ভুল। আনপ্রেডিক্টেবল শেখ হাসিনা, এটা মনে রাখেন আপনারা। ওনাকে প্রেডিক্ট করার ক্ষমতা উনি ছাড়া আর কেউ নাই। উনি নিজেই জানে উনি কখন কোনটা বলতে হবে, কখন কি করতে হবে। তাহলে এগুলো তো উনি আরো আগে করতে পারতো না? গত বছর 5ই আগস্ট উনি করতে পারতো না এই সেম ঘটনা? করে নাই কেন? এই বছর কেন আসলো? সরকার কেন এত টালমাটাল অবস্থা এখন? একই অবস্থা সরকার কেন এখন, এই যে এজেন্সি এবং সরকার কেন মিলে গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে মারামারিটা লাগাই দিল। আগামীকাল কেন সমস্ত স্কুল কলেজ বন্ধ? কেন এই মুহূর্তে, যে আধা ঘন্টা আগের খবর, গোপালগঞ্জে আবার প্লাটুন আর্মি নামানো হইল? কাহিনীটা কি চলতেছে?
সুতরাং এইখানেই আপনারা চিন্তা করতে হবে আসলে কাহিনীটা কি, এখনো কেউ বলতে পারতেছি না। একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ এটা প্রেডিক্ট করতে পারবো না, ইহা প্রেডিক্ট করা সম্ভব না। আপনি যদি আমারে বলেন আমি ইরানের বোমা বাংলাদেশে এসে পড়বে কিনা বা ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে কিনা সেটা প্রেডিকশন করে কই দিতে পারবো। হাত দেখে বহুত প্রেডিকশন করতে পারবে, আপনার বিয়া হবে কিনা, প্রেম কয়টা হবে, এটা প্রেডিক্ট করা যায়। অর্থনীতি আগামী 10 বছরে বাংলাদেশে কি হবে সেটা প্রেডিক্ট করা যাবে। একমাত্র শেখ হাসিনাকে প্রেডিক্ট করার ক্ষমতা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধু নাকি জীবিত থাকতে বলতেন যে আমার মেয়েটা একরোখা এবং জেদি, সে যা চায় যা করবে বলে সেটা করবেই, আর রিস্ক না নিলে লাইফে নাকি উন্নয়ন হয় না। উনি রিস্ক নিতে জানেন, ওনার একরোখা স্বভাবের কারণেই উনি সেই 84 সালে ফেরত আসছিলেন। একরোখা স্বভাবের কারণে 2007-এ উনি বাংলাদেশে ঢুকেছিলেন। এবার থার্ড টাইম খেলা, এটা হ্যাট্রিক, সে এইটাই মনে রাখেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে, রফিক ভাই যেই জায়গাটা শেষ করছিলেন আমি ঠিক ওই জায়গাটায় সংক্ষেপে এই আলোচনা চাইবো। সেটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া, মুসলমানদেরকে নিয়ে আসা, বিষয়টা আসলে সরলভাবে এভাবে বলা যায় না। যখন ভারত ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এই দ্বিজাতি তত্ত্বটাই ছিল একটা বাটপারি হিসাব। আপনি দেখবেন এই দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দুরা থাকবে ভারতে, হিন্দুস্তানে, আর মুসলিমরা যাবে পাকিস্তানে। আসলে কি সেটা হয়েছিল? তাহলে হিন্দুস্তানে এত হিন্দুরা কেন, পাকিস্তানে এত মুসলিমরা কেন? তার মানে দ্বিজাতি তত্ত্বটাই একটা বাটপারি তত্ত্ব, যেটা একেবারে ব্যর্থ তত্ত্ব, যেটা দিয়ে এটা করা সম্ভব হয়নি কিংবা করেনি। এখন যদি দ্বিজাতি তত্ত্বটা যদি ওইটাই হয় যে হিন্দুরা থাকবে হিন্দুস্তানে, মুসলিমরা থাকবে পাকিস্তানে, তাহলে কি দাঁড়ায়? তাহলে এখন ভারতের যে 25 কোটি বা মতান্তরে 30 কোটি বা 35 কোটি, যেটাও কত সংখ্যাটা এখন জানি না, এই বিশাল সংখ্যাটা আপনি ভাবেন বাংলাদেশ আর পাকিস্তান, যেটা পূর্ব আর পশ্চিম যেটা আগে ছিল, এই দুটো মিলিয়ে হয় 35 কোটির মতো। অথচ এই দুই দেশে যে পরিমাণ মুসলিম আছে ঠিক সেই পরিমাণ মুসলিম এখন হিন্দুস্তানে আছে। তাহলে ওই যে দ্বিজাতি তত্ত্বটাকে আমি কেন বললাম বাটপারি তত্ত্ব। যাক, আমি ওদিকে আলোচনায় যাব না। রফিক ভাই, বালুচিস্তান তাদের স্বাধীনতা ঘোষণা করেছে 11 জুলাই, তাদের নাকি স্বাধীনতা দিবস। এ ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাই সংক্ষেপে, আমরা শেষ করে দেব। এটা আমাদের দেশের মিডিয়াতে আসে নাই, এটা ইন্ডিয়ান মিডিয়াতে সাধারণত আসছে। এটা ইন্ডিয়ান মিডিয়াতে আমি আজকে দেখছি। আমি আসলে অনেকটা পড়ছিলাম, আমি এটা নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছিলাম এই জন্যই। তবে এত কিছু ডিপে বলতে পারবো না, তা ভাষা বলে দিই। 11 তারিখ মানে এই যে 11ই আগস্টে ওদের স্বাধীনতা হরণ করা হয়েছিল 1948 সনে নাকি 47 সনে, বুঝছে 48 সনে মনে হয় মেবি। আমি এটা পড়তেছিলাম অনেকটা, কিন্তু পরে আমি বাইরে চলে গেলাম, এই জন্য মাথায় নিতে পারিনি। তবে 11ই আগস্টে কিন্তু তাদের স্বাধীনতা হারাইছে। এটা অনেক আগেতেই তারা এই স্বাধীনতাটা এই 11 আগস্টটাকে স্বাধীনতা হিসাবে তারা ইয়ে করে। এখন যেহেতু তারা প্রায় 85% দখল করে নিয়ে নিছে, এখন তারা এই 11 আগস্টটাকে তারা স্বাধীনতা দিবস হিসাবে তারা ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে যে আমাদেরকে স্বীকৃতি দেন। 11 আগস্টটা কিন্তু এই আসছে। এটার জন্য অনেক বিশ্লেষণ আছে, কারণ ওরা কিভাবে পাকিস্তানিরা মানে আপনার জোর করে বা ব্লাব দিয়া তখনকার মানে কি জানি কান নামটা ভদ্রলোকের আমি আসলে পরে মুখস্থ করতে পারি নাই, পরে দিয়ে আপনার জোর করিয়া, আমি জানি তাকে ধরে নিয়ে আসছিল পাকিস্তানি সেনাবাহিনী, ধরে নিয়ে তাহলে সিগনেচার করে ওরা রেখে দিয়েছিল, করেছিল, ওই দখল করে নিল। ওই 11 আগস্টের ঘটনা 1948 সনের ঘটনা। ওই থেকে ওরা এলো পরাধীন হয়ে গেল। এই জন্যই ওরা ওই 11 আগস্টটাকে স্বাধীনতা ঘোষণা করছে, স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে এখন থেকে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে আমাদেরকে এটা স্বাধীনতা দেওয়ার জন্য। এই কথাটা ওদের মূল জিনিস ছিল ওইটা।
এখন এটা কি হয়, এখন যে অবস্থায় হয়েছে, আপনি জানেন গতকালকে কি হয়েছে, গত পরশুদিন মনে হয় এক বোমা হামলায় গেছে হলো আপনার 19 জন, কোন মিডিয়াতে আছে 29 জন, মানে যাচ্ছে রেগুলারই, এবং সেনাবাহিনী লুকিয়ে যাচ্ছে। এবং আজকে একটা রিপোর্ট আসছে, পরে দেখি নাই, কয়দিনে মনে হয় এই কয়দিনে প্রায় 89 জন সেনাবাহিনী চলে গেছে। ওই মায়ের ভুগে বলবেন না, ওরা যায় বেহেস্তে গেছে, আল্লাহ জানে। কারণ ওরা বেহেস্তে তো যাইতে পারবে না, কারণ ওরা যে কোনো মানুষকে হত্যা করে, যারা মুসলিম ভাইদেরকে হত্যা করে, তাদের নিজের দেশের জনগণকে হত্যা করে, ওরা বেহেস্তে যাবে কিভাবে আমি জানি না, বুঝলেন না? তারা হলো মায়ের বুকে গেছে গা, বুঝলেন নাই? তো ওইটা হলো আর জিনিস। তো ওদেরকে 11 আগস্টের যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এরা বালুচিস্তান চাইছে। তো ধরেন স্বাধীনতা যেহেতু তারা অলরেডি দিবস পালন করা শুরু করবে, একটা সময় আসলে দেখবেন আপনি ঠিকই। এখন যেহেতু ইরান ইরাক যুদ্ধ নিয়ে আমেরিকা বিভিন্ন ভাবে চলতেছে, রাজনীতি বিভিন্ন খেলা চলতেছে, ওই খেলায় হয়তো তারা ওই পর্যন্ত কতদিন এভাবে চলে সেটা এরপরে বোঝা যাবে। কারণ এখন আরেকটা জিনিস হইলো, এই যে 14 দলীয় জোট করলেন আপনারা সহ 14 দলীয় জোটে গেছেন না, 14 দলীয় জোট সৌদি আরবের নেতৃত্বে, এই জোটের উপরে নির্ভর করবে যে বালুচিস্তান কতদিন লাগবে স্বাধীন হইতে। এটা আমি মনে করাই দিলাম আপনাকে। এই 14 দলীয় জোট কতদিন কি করে না করে, এটার উপরে নির্ভর করবে হলো বালুচিস্তানের স্বাধীনতা। যদি মনে করেন ইরান যদি মনে করে যে আমাদেরকে আটকানোর জন্য পাকিস্তানি কাজগুলো করতেছে, তাহলে মনে করেন যে ড্রোনের আর বস্তা পাঠাইবো, ওদের নেই ড্রোন ওইখান থেকে চালাইবো, দিয়ে বলবো তোরা 80 মানতে আয়, ড্রোন যা লাগে দিতেছি সব মার। তাহলে স্বাধীন হইতে বেশি দিন সময় লাগবে না, বালুচিস্তান অপেক্ষা করেন। আবার আফগানিস্তান তো আছেই সাথে, খাইবার পাখতুনখোয়া বুঝতেছেন আমরা প্রতিদিনই ঘটনা করতেছি। আবার ইয়া তো ওই যে কাশ্মীর, ওটা তো চলতি আছে। তোরা ওই 14 দলীয় জোটের উপর নির্ভর করে ওরা কি করে, কোন পর্যন্ত যায়, 14 দলীয় জোট কি করে না করে, এটার উপর অপেক্ষা আছে। আমরা এই 14 দলীয় জোট বা 11 দলীয় জোট যেটাই বলি, এরা রাষ্ট্র সংখ্যাটা নিয়ে এক এক জায়গায় এক এক কথা শুনি। যাই হোক, আমরা মূলত ওই হুতিদেরকে একটা তথ্য দিই আপনাকে, 59টা দেশকে আমন্ত্রণ জানাইছে, 59টা দেশকে আমন্ত্রণ জানাইছে, তারা ডাইরেক্ট নাকচ করে দিছে। 59টা দেশে আমন্ত্রণ জানায়, তার মধ্যে 14টা দেশ আইছে। কারণ এত চুলকানি ওরা নাই। আমরা সাহস দেখাতে পেরেছি জি রফিক ভাই, আমরা বেশ সাহস তো বেশি। আপনারা তো প্রতিদিনই আক্রমণ করতেছেন ভারতে। রফিক ভাই, আমরা মধ্যপ্রাচ্যে হুতিদেরকে দমন করার জন্য আমরা ট্রুপ নিয়ে যাব সেখানে। হুথিরা মূলত ইরানের পক্ষে কাজ করে, বা ইরানেরই একটা কি বলে এটাকে বাহিনী, ইরানেরই একটা বাহিনী হুথিরা। ওদেরকে দমন করার জন্য আমরা কাজ করব। হুথিরা মূলত ইরানরা সব ইসরায়েলের বিরুদ্ধে। তো ইসরায়েলকে বাঁচানোর জন্য আমাদের এখন ইমানি দায়িত্ব হয়ে গেছে এই হুথিদেরকে আমাদের আটকাতে হবে, ইরানকে আমাদের ধ্বংস করতেই হবে, আর না হলে তো আমরা ইসরায়েলকে বাঁচাতে পারবো না। যাই হোক, হয়তো আমি জানি না আমরা কোন সেন্সে কিভাবে যাচ্ছি, আমি ঠিক বিষয়টা জানি না। তো আমার সরল মনে অনেকটা এই প্রশ্নগুলো আমরা কয়েকটা সর্বশেষ ইনফরমেশন দেই। সর্বশেষ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে পাকিস্তান চায়না থেকে পাওয়া 400 হাউজার কামান সবগুলাই ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে ডেপ্লয়েড করছে, এবং ইন্ডিয়া টোটাল প্রস্তুত অল আউট ওয়ারের জন্য। যে কোনো মুহূর্তেই আপনি শিডিউল টুর অল আউট ওয়ার দেখবেন, এবং সেটা আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরে হইতে পারে বলে এই মুহূর্তের খবর। জি রাশেদ হায়দার ভাই, আমরা কয়েকটা কমেন্ট নিয়ে একটু দেখি, বাছাই করে কয়েকটা কমেন্ট নিলাম, অনেকগুলো তো নিতে পারি না, তাহলে তো আজকে রাত শেষ হয়ে যাবে সব কমেন্ট আলোচনা করতে গেলে। রাশেদ হায়দার ভাই একজন কমেন্ট করলেন শুরুতেই, অনেক আগে কমেন্টটা করেছিলেন, আমি কমেন্টটা মার্ক করে রেখেছি। শান্তা ফারজানা তো রেকর্ড করে ফেলেছে। এই শান্তা ফারজানা কে রাশেদ হায়দার ভাই? এটা হচ্ছে কি নতুন বাংলাদেশ না জানি, নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ওনারা নতুন ধারা ওনারা প্রায় 12 বছর যাবত ওনাদের এই সংগঠন চলছে। ওনাকে গত 3 দিন আগে জুলাই জঙ্গি এক সন্ত্রাসী
ওনার অফিস আক্রমণ করে, ওখানে বেদম প্রহার করে, যে ভিডিওগুলো ভাইরাল ছিল। আজকে ওনাদের একটা মশাল মিছিল সহ প্রতিবাদ সভা ছিল প্রেস ক্লাবের সামনে, সেইখানেও এই সন্ত্রাসী যাওয়ার পরে ওখানে প্রথমে পাবলিক পিটানি দেয়, এরপরে এগুলো নিয়ে মারামারি, কিছু বিএনপির লোক, জামাতের লোক আইসা এদের মারে, প্রায় 10-12 জন আহত। কিন্তু এক গৃহবধূ, এই শান্তা ফারজানা একজন গৃহবধূ রাজনীতিতে নামছে, কেউ নাই আগে পিছিয়ে, অল্প কিছু লোকের সমর্থন, কিন্তু সে জুলাই সন্ত্রাসীদেরকে দমাইয়ে দিছে, মানে প্রতিহত করার চেষ্টা তো করছে অন্তত। এইখান থেকে অনেক কিছুই শিকার আছে, কিন্তু সাধারণ জনগণ যদি এইভাবে, বাকিরাও যদি এইভাবে জুলাই সন্ত্রাসীদের আটকানো শুরু করে না, অবস্থা অনেক খারাপ, কপালে শনি আছে। এইটাই হচ্ছে যে কাহিনী, যে শান্তা ফারজানার যদিও চেষ্টা চলছে এখনো, আমি চেষ্টা করছিলাম ফোনে যোগাযোগ করতে, ওরা এখনো থানায় আছে, ওদের থানার ভেতরে ঢুকেও কিন্তু এই জামাত শিবির মারছে কিছুক্ষণ আগের কথা, ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু থানার ভেতর থাকার কারণে কথা বলতে পারেন নাই। ভিডিওগুলো ভাইরাল। জি, রাশেদ হায়দার ভাই, বাংলাদেশে এখন অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে, বাংলাদেশে এখন গণতন্ত্র আছে, নির্বাচিত সরকার আছে, এখন শান্তা ফারজানারা তো মাইর খাবেই, এটাই তো স্বাভাবিক। কারণ তোরা কথা বলছে কেন? ওরা চুপ থাকুক, যা বলে তা শুনে যাক, ঠিক না? ওরা কেন কথা বলতে যাচ্ছে? এখন একটা গণতান্ত্রিক সরকার, একটা নির্বাচিত সরকার আছে, এখন বাংলাদেশে অবাধ বাক স্বাধীনতা আছে, মানুষ প্রাণ খুলে কথা বলছে। ইউনূস বলছে না, আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিল, আপনারা আমাকে নিয়ে প্রয়োজনে কার্টুন বানান, বলছিল না? বলেছিল লন্ডনে থাকতে, বাংলাদেশে আসার আগেই এ ধরনের কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একটু সমালোচনা করলেও মামলা হয়ে যাচ্ছে, কেউ কেউ অ্যারেস্ট হয়ে কারাগারেও আছেন। যাই হোক, আরেকটা কমেন্ট নেই, যেহেতু আমরা দীর্ঘায়িত করব না বলেছিলাম। একজন কমেন্ট করলেন, ছিটমহলে এবং সমুদ্রের দিক দিয়ে ভারত কিন্তু অনেকটা জায়গা বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এই বিষয়টা হয়তো অনেক বাংলাদেশের মানুষ জানে না। অনেকটা এই ধরনের রফিক ভাই যেটা আলোচনা করছিলেন, তিনি এটাও বলেছেন যে আসলে এটা জানে না, এটা সত্য। 10,000 একর আমি 10 বলি না, 100 একর ধরুন, 10,000 বাদ দিলাম, 100 একর ধরুন। 100 একরও যদি বাংলাদেশ বেশি জায়গা নিয়ে থাকে, সেটার প্রচার বাংলাদেশে হয়নি। ওই অথর্ব আওয়ামী লীগের যেই সরকার, টাউটবাটপাড়ের সরকার, ওরা কখনো এইসব জিনিসগুলো, এটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ঘটনা, এটা কখনো ওরা প্রচার করেনি, করার সময় পায়নি। কারণ ওরা কি লুটপাট করবে, চুরিচামারি করবে, এগুলা করবে, নাকি এইসব জনগুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রচার করবে? তারা সেগুলো কখনোই করতে পারেনি, বা সেই যোগ্যতা, সেই মেধা ওদের ছিল না হয়তোবা। রফিক ভাই কথাটা আলোচনায় নিয়ে আসছিলেন। আর যদি বাংলাদেশ থেকে 100 একর জমি যদি ভারতে বেশি নিয়ে নিত, সেক্ষেত্রে পরিস্থিতিটা কি হতো? রফিক ভাই যদি 2 মিনিটে একটু আলোচনা করে দেন।